আমরা এবার দেখবো তোমাদের অনুশীলনী 11 এর তথ্য ও উপাত্ত অধ্যায়ের 9 নম্বর সৃজনশীলের সমাধান। এখানে বলছে 25 জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নাম্বার আমাদের এখানে দেওয়া আছে। আমাদের এখানে প্রথম প্রশ্ন হচ্ছে প্রাপ্ত নাম্বারের সরাসরি গড় নির্ণয় করো। তাহলে আমাদের সরাসরি গড় নির্ণয় করতে হবে। সরাসরি গড় নির্ণয়ের আমরা সূত্র জানি কি? সূত্র হচ্ছে মোট উপাত্তের যোগফল ভাগ হচ্ছে আমাদের উপাত্তের সংখ্যা। তাহলে আমাদের এই যে উপাত্তগুলো দেওয়া আছে এই উপাত্তগুলোর আগে যোগফল নির্ণয় করতে হবে। এই উপাত্তগুলোকে আমাদের যোগ করতে হবে। তাহলে আমরা প্রথমে ক নাম্বার সমাধান লিখবো। আমরা লিখবো ক নাম্বারে লিখবো যে উপাত্তগুলোর যোগফল। আমরা লিখবো যে উপাত্তগুলোর যোগফল, উপাত্তগুলোর যোগফল, উপাত্তগুলোর যোগফল সমান উপাত্তগুলোর যোগফল আমাদের এখানে কি 72 যোগ 75 যোগ, তারপরে কত আছে 69 যোগ 67 যোগ, তারপর আছে 77, তারপর আছে 79, তারপর আছে 69, তারপরে আবার আছে 74, তারপরে আমাদের আছে 75, এখানে 75 যোগ 86 যোগ 66 যোগ 71। এই উপাত্তগুলোকে আমাদের যোগ করতে হবে। তো এই উপাত্তগুলোকে যদি আমরা ক্যালকুলেটরের সাহায্যে যোগ করি তাহলে আমরা এখানে পাচ্ছি হলো 1875। এটা হচ্ছে আমাদের উপাত্তের যোগফল। এরপর আমাদের উপাত্তের সংখ্যা দেওয়া আছে, আমরা বলতে দেওয়া আছে উপাত্তের সংখ্যা, উপাত্তের সংখ্যা। আমাদের উপাত্তের সংখ্যা এখানে লেখা আছে 25 জন শিক্ষার্থী। এখানে যদি লেখা না থাকে আমরা এখানে দেখবো কতগুলো আমাদের উপাত্ত আছে, এভাবে আমরা গুণা গুণা দেখবো। তো এখানে দেওয়া আছে উপাত্তের সংখ্যা হচ্ছে আমাদের 25। আমরা উপাত্তের সংখ্যা পাইলাম 25 এবং উপাত্তের যোগফল পাইছি 1875। এখন আমাদের এখান থেকে সরাসরি গড় নির্ণয় করতে হবে। আমরা লিখবো আমরা জানি গড় সমান উপাত্তের যোগফল, উপাত্তের যোগফল ডিভাইডেড উপাত্তের সংখ্যা। তাহলে গড় আমাদের হচ্ছে উপাত্তের যোগফল ভাগ উপাত্তের সংখ্যা। তাহলে উপাত্তের যোগফল আমাদের দেওয়া আছে হচ্ছে 1875 এবং উপাত্তের সংখ্যা হচ্ছে আমাদের কত 25। তাহলে দেখো 1875কে যদি আমরা 25 দিয়ে ভাগ করি তাহলে আমরা এখানে পাচ্ছি 75। তো এটা হচ্ছে আমাদের গড়। তাহলে আমরা বলতে পারি যে অতএব নির্ণয়ে গড় বা আমরা বলতে পারি সরাসরি গড় আমরা পাচ্ছি 75। এটাই হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান। এবার আমরা দেখব তোমাদের খ নাম্বার অঙ্ক। খ নাম্বারে দেওয়া আছে শ্রেণী ব্যাপ্তি 5 ধরে, শ্রেণী ব্যাপ্তি 5 বলতে আমাদের শ্রেণী ব্যবধান 5 ধরতে হবে। শ্রেণী ব্যাপ্তি 5 নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো এবং সারণী থেকে আমাদের গড় নির্ণয় করতে হবে। তাহলে আমাদের সবার প্রথমে আগে সারণী তৈরি করতে হবে। সারণী তৈরি করার জন্য আমাদের সবার প্রথম জানতে হবে এই উপাত্তের পরিসর। পরিসরটা কি? পরিসর হচ্ছে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তার মানে এই উপাত্তের সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা বাদ দিয়ে তার সাথে 1 যোগ করলে যা পাবো সেটা হচ্ছে আমাদের পরিসর। তাহলে আমরা প্রথমে খ নম্বরে লিখবো যে দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে উপাত্তের সর্বোচ্চ মান, উপাত্তের সর্বোচ্চ মান। তাহলে এখানে দেখো উপাত্তের সর্বোচ্চ মান, এখানে আমাদের উপাত্তের সবচেয়ে বড় কোন সংখ্যাটা আমাদের দেখো তো এখানে আমাদের সবচেয়ে বড় সংখ্যা আছে। এই যে 25টা দেওয়া আছে এই 25টার মধ্যে কোন সংখ্যাটা আমাদের বড়? তাহলে দেখো এখানে সবচেয়ে বড় সংখ্যা কিন্তু আমরা পাচ্ছি এখানে কত 88। তাহলে 88 হচ্ছে আমাদের সবচেয়ে বড় সংখ্যা। আমরা লিখলাম উপাত্তের সর্বোচ্চ মান হচ্ছে আমাদের 88। এরপরে আমরা লিখবো সর্বনিম্ন মান। এখানে দেখো তো সর্বনিম্ন মানটা কত আছে এই অঙ্কের মধ্যে? সবচেয়ে ছোট সংখ্যা দেখো কত আছে এই অঙ্কের মধ্যে। এই যে 25টা দেওয়া আছে এর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কত? দেখো ছোট সংখ্যা সবচেয়ে ছোট সংখ্যা কিন্তু আমাদের পাচ্ছি এখানে কত 63। এই 63 হচ্ছে আমাদের সবচেয়ে ছোট সংখ্যা। আমরা লিখলাম এখানে 63। তাহলে এখন আমরা পরিসর নির্ণয় করব। আমরা এখানে লিখব যে অতএব পরিসর। তাহলে পরিসর সমান আমরা বলতে পারি সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান তার সাথে আমরা যোগ করব কত 1।
তাহলে সর্বোচ্চ মানের মধ্যে থেকে সর্বনিম্ন মানটা বাদ দিয়ে তারপর আমরা এক যোগ করবো। তাহলে সর্বনিম্ন মান হচ্ছে আমাদের 88 মাইনাস সর্বনিম্ন হচ্ছে আমাদের 63, তাহলে যোগ দিব 1। তাহলে দেখো আমরা এখানে কত পাচ্ছি, এখানে পাচ্ছি আমরা 25 যোগ 1, তাহলে আমরা কিন্তু এখানে পাচ্ছি কত 26। এটা হচ্ছে আমাদের পরিসর। এখন শ্রেণীব্যাপ্তি আমাদের বলেছে শ্রেণীব্যাপ্তি হচ্ছে 5। আমাদের এখানে ঘর আঁকাইতে হবে, আমাদের এই অঙ্ক থেকে বুঝতে হবে কয়টা ঘর লাগবে, এই ঘরটা আমাদের নির্ণয় করতে হবে। ঘর নির্ণয়ের জন্য আমরা এখানে লিখবো যে অতএব শ্রেণী সংখ্যা, শ্রেণী সংখ্যা, শ্রেণী সংখ্যা সমান কি লেখা যায়, পরিসর, পরিসর ডিভাইডেড শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। তাহলে আমাদের পরিসর হচ্ছে এখানে 26 আর শ্রেণী ব্যাপ্তি আমাদের দেওয়া আছে এখানে 5। তাহলে দেখো 26কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে আমরা এখানে পাচ্ছি 5.2। তাহলে আমরা এখানে পাচ্ছি কত 5.2। এখন শ্রেণী সংখ্যা তো কখনো ভগ্নাংশ হয় না, ভগ্নাংশ হয় না। যখন আমরা কোনো শ্রেণী সংখ্যাকে দশমিকে পাবো তাহলে আমরা এর পরের যে পূর্ণ সংখ্যা আছে এটাকে আমরা নেব। আমরা এখানে পাচ্ছি 5.2, 5.2 এর পরে পূর্ণ সংখ্যা কত 6, তাহলে আমরা এখানে নিব এটাকে আমরা বলবো যে এটা হচ্ছে 6। তার মানে আমাদের শ্রেণী সংখ্যা মানে ঘরের সংখ্যা হচ্ছে 6টা। এখন আমরা এখান থেকে কি করব, সারণী আঁকাবো। তো দেখো আমরা আগে পাইছিলাম কত, আমরা পাইছিলাম হচ্ছে শ্রেণী সংখ্যা পাইছিলাম 6টা। আমরা এখানে ঘর নিব, এদিকে ঘর নিব আমরা 8টা, 2টা বেশি নিতে হবে। এরপরে যেহেতু আমাদের প্রশ্নের সাথে আমাদের সারণীও তৈরি করতে হবে এবং সারণী থেকে গড় নির্ণয় করতে হবে, এই জন্য আমাদের এখানে ঘর সংখ্যা বেশি লাগতেছে। যদি তোমাদের কোনো প্রশ্নে শুধুমাত্র বলে গণ সংখ্যা নিবেশন সারণী তৈরি করো, তাহলে তোমাদের এতগুলো ঘর লাগবে না, তোমাদের লাগবে শ্রেণীব্যাপ্তি, টালি আর গণসংখ্যা, তখন আমাদের 3টা ঘর লাগবে। এখন যেহেতু আমাদের এই ছক থেকেই, এই ছকের মধ্যে থেকে আমাদের গড় নির্ণয় করতে হবে, এই জন্য আমাদের ঘর সংখ্যা একটু বেশি হয়েছে। তো দেখো আমাদের শ্রেণীব্যাপ্তি আমরা সবার প্রথমে আমরা সবচেয়ে ছোট সংখ্যা পাইছিলাম কত 63। তাহলে 63 আমরা একটা নির্দিষ্ট একটা মান নেই, 63 না নেই, আমরা 63টাকে কমায়া আমরা যদি 60 থেকে যদি আমরা শ্রেণীব্যাপ্তি শুরু করি তাহলে আমাদের একটু সুবিধা হচ্ছে। তো আমরা এখান থেকে লিখবো 60 থেকে আমাদের শ্রেণী ব্যবধান কত, শ্রেণী ব্যবধান হচ্ছে 5। তাহলে 60 থেকে যদি আমরা 5 দেই তাহলে আমরা কত পাচ্ছি, আমরা কিন্তু পাচ্ছি এখানে 64। তুমি হয়তো ভাবতে পারো যে আমরা 65 কেন নিলাম না, 65 নিলাম না এই জন্য দেখো শ্রেণী ব্যবধান নির্ণয়ের শর্ত বা সূত্রটা হলো শ্রেণীর ঊর্ধ্বসীমা বিয়োগ নিম্নসীমা যোগ 1। তাহলে দেখো 64 থেকে যদি আমরা 60 বাদে তাহলে পাচ্ছি 4, 4-এর সাথে 1 যোগ করলে কিন্তু 5। তার মানে এটার পার্থক্য কিন্তু আমাদের কত 5। তাহলে প্রথমটা আমরা পাচ্ছি 60 থেকে 64, এরপর আমরা নিব 65 থেকে কত 69, এরপরে 80 থেকে আমরা নিব হচ্ছে 84 এবং 85 থেকে আমরা নিব হচ্ছে 79। তাহলে দেখো আমাদের কিন্তু সর্বোচ্চ সংখ্যা ছিল 88, তাহলে 88-র পরে কিন্তু 79, তার মানে আমাদের সকল সংখ্যা এখানে চলে আসছে। এখন দেখো শ্রেণী মধ্যমান, শ্রেণী মধ্যমান কিভাবে নির্ণয় করব, শ্রেণী মধ্য নির্ণয়ের সূত্র হলো শ্রেণী উচ্চ সীমা যোগ নিম্ন সীমা ভাগ হচ্ছে 2। তাহলে আমরা এখানে পাচ্ছি 64 আর 60, এই দুইটা যোগ করে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা মধ্যমান পাচ্ছি। তাহলে দেখো 60 এবং 64 যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি কত 124। তাহলে 124কে যদি আমরা কত দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা কত পাচ্ছি 62। তাহলে আমাদের শ্রেণীর মধ্যমানটা হচ্ছে 62। এটা আমরা কিভাবে নির্ণয় করব, তুমি এখানে দেখতে পারো যে 60 যোগ 64 ভাগ হচ্ছে 2, আমরা এখানে পাচ্ছি 124, তাই যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পেলাম 62। তার মানে আমাদের শ্রেণীর মধ্যমানটা হচ্ছে কত 62। তারপরে দেখো তুমি চাইলে শ্রেণীর মধ্যমান এভাবে প্রত্যেকবার ভাগ করে নির্ণয় করতে পারো। এছাড়া আমি তোমাদের একটা সহজ বুদ্ধি শিখিয়ে দেই, সেটা হচ্ছে আমাদের পার্থক্য যেহেতু এখানে 5, তাহলে আমরা শ্রেণীর মধ্যমানের সাথে যদি 5 করে যোগ করে দিই তাহলে আমরা প্রত্যেকটা শ্রেণীর মধ্যমান পাবো। তাহলে দেখো 62-এর সাথে যদি আমরা 5 যোগ করে দিই তাহলে আমরা এখানে পাবো 67, 67-এর সাথে যদি আমরা আরো 5 যোগ করে দিই তাহলে আমরা এখানে পাচ্ছি 72, 72-এর সাথে যদি আমরা আরো 5 যোগ করে দিই তাহলে পাচ্ছি আমরা 77, 77-এর সাথে যদি আমরা আরো 5 যোগ করে দিই তাহলে আমরা পাচ্ছি 82, 82-এর সাথে আরো 5 যোগ করলে আমরা পাচ্ছি কত 87। এগুলা হচ্ছে আমাদের শ্রেণীগত মধ্যমান। এরপরে টালি, এই টালিটা আমাদের নির্ণয় করার জন্য আমরা এখানে দেখতে হবে যে 60 থেকে 64-এর মধ্যে কয়টা সংখ্যা আমাদের এই কথায় আছে, এই উপত্যের মধ্যে রয়েছে। তাহলে দেখো এখান থেকে আমরা খুব শর্টকাটে আমরা প্রত্যেকটা ঘরের একবারই একটা ঘর শেষ করবো না, আমরা প্রত্যেকটা সংখ্যাতে আলাদা আলাদা বের করবো, এটা আমাদের সহজ পদ্ধতি। তাহলে দেখো আমরা প্রথমে পাচ্ছি কত, প্রথমে 72 পাচ্ছি, 72টাকে আমরা কেটে দিলাম,
72। 72 কোন ঘরের মধ্যে আছে দেখো তো, এই যে 70 থেকে 74 এই ঘরের মধ্যে আমাদের 72 আছে। তাহলে আমরা এখানে এই যে ঘরে আমরা একটা টান দিলাম যে এই ঘরের মধ্যে আমরা একজনকে পেয়েছি। তারপরে দেখো কত আছে 85। 85টা আমাদের কোন ঘরের মধ্যে আছে, 85 আমার আছে এই ঘরের মধ্যে, তাহলে আমরা এখানে একটা টান দিয়ে নিলাম। তারপরে কত আছে 78। 78টা আমাদের কোন ঘরের মধ্যে আছে দেখো তো, 78 আছে আমাদের এখানে, এই যে 75 থেকে 79 এর মধ্যে 78 আছে, আমরা এখানে একটা টান দিয়ে নিলাম। তারপরে আছে 84। তাহলে 84 কোন ঘরের মধ্যে আছে দেখো তো, 84 আছে এই ঘরের মধ্যে, আমরা এখানে একটা টান দিলাম। তারপরে 78। 78 কোথায় আছে, 78 আছে এখানে। তারপর দেখো কত আছে 75। 75 কোথায় আছে, 75 আছে আমাদের এই ঘরের মধ্যে, আমরা এখানে আরেকটা টান দিলাম। তারপর আছে 69 কোথায় আছে, এই যে 69 এই ঘরে, আমরা এখানে একটা টান দিলাম। তারপর আছে কত 67। 67 কোথায় আছে, 67 আমাদের এই ঘরের মধ্যেই আছে, আমরা এখানে একটা টান দিলাম। ঠিক আছে, তারপরে দেখো আবার আছে এখানে 79। 79টা কোন ঘরে আছে দেখো তো, 79 আমার আছে এই ঘরে। তাহলে এই ঘরে দেখো আমাদের অলরেডি 4টা টান কিন্তু আমরা পেয়েছি, 4 জনকে পেয়েছি। 5 নাম্বারটা দিতে হলে আমাদের টালির নিয়ম হচ্ছে এইভাবে আমাদের বাঁকা করে দিতে হবে। তাহলে এখানে 5টা হয়ে গেল। তারপরে দেখো কত আছে আবার 69। 69 কোথায় আছে দেখো, এই যে 69 আমাদের এইখানে। তারপরে দেখো কত আছে, তারপরে আছে 74। 74টা কোন ঘরে আছে, 74 আছে আমাদের কোথায়, এই যে এই ঘরে, আমরা এখানে আরেকটা টান দিলাম। তারপর দেখো 69, আবার আমাদের 69। 69 কোথায় আছে, এই যে দ্বিতীয় ঘরে। দ্বিতীয় ঘরে 4টা অলরেডি আছে, তাহলে 5 নম্বরকে দিতে হলে আমরা কি করবো, এইভাবে বাঁকা করে দিব। তারপরে আবার আছে আমাদের কত 63। 63টা কোন ঘরে আছে, এই যে আমাদের 60 থেকে 64 এই ঘরে আছে। তারপরে কত আছে 75। 75 কোন ঘরে আছে দেখো তো, 75 আছে এই ঘরে, আমরা এখানে আরেকটা টান দিলাম। আছে 66। 66 কোথায় আছে দেখো তো, 66 আমাদের এই ঘরে আছে, আমরা এখানে একটা টান দিলাম। তারপর আছে কত 71। 71 কোথায় আছে, 71 আমাদের আছে কোথায়, এই যে এই ঘরে। এই ঘরে 4টা আছে, আমরা 5 নাম্বারটা দেওয়ার সময় এভাবে কেটে দিলাম। তাহলে এখন দেখো আমরা কয়টা করে ঘর পেয়েছি, কয়টা করে কাঠি পেয়েছি। তাহলে এখানে আছে একটা, আমাদের গণসংখ্যা এখানে 1 জন। তারপর এখানে কাঠি সংখ্যা হচ্ছে 6টা, এখানে 6 জন। এখানে আছে 3টা, তেমন এখানেও 3 জন। তাহলে দেখো এখন আমরা দেখবো আমাদের কোনটা ভুল হয়েছে নাকি। এই সবগুলো সংখ্যা যোগ করলে যদি আমাদের 25 হয়, তাহলে আমরা বুঝবো কোথাও ভুল হয়নি। তাহলে দেখো 1 আর 6 যোগ করলে 7, 7 5 যোগ করলে 12, 12 আর 7 19, 19 আর 3 কত হয় 22, আর 3 25। তাহলে আমরা n সমান এখানে পাচ্ছি 25। তার মানে আমাদের গণসংখ্যা 25 ছিল, আমরা 25 জনই পেয়েছি, তার মানে আমাদের টালি ঠিক রয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে fi(xi). fi(xi) দিয়ে বুঝতে পারতেছো, দেখো শ্রেণীর মধ্যমটা আমাদের xi আর গণসংখ্যা আমাদের fi। তাহলে fi(xi) মানে এই xi আর fi গুণ করতে হবে। তাহলে আমাদের এখানে গুণ করতে হবে, তাহলে আমরা এখানে গুণ করব। তাহলে 62কে যদি আমরা 1 দিয়ে গুণ করি, তাহলে এখানে পাচ্ছি আমরা 62কে 62। তারপর দেখো 67কে যদি আমরা 6 দিয়ে গুণ করি, তাহলে কত পাই, তাহলে এখানে গুণ করলে আমরা পাচ্ছি 402। তারপরে 72 এবং 5 গুণ করি, তাহলে কত হয় 360। তারপর দেখো 77 এবং 7 যদি আমরা গুণ করি, তাহলে কত হয় 539। এরপরে 82 এবং 3 যদি আমরা গুণ করি, তাহলে কত হয় 246। এরপরে 87 এবং 3 যদি আমরা গুণ করি, তাহলে কত হয় 261। এখন এখানে আমাদের এই fi(xi) সবগুলো আমাদের যোগ করতে হবে, এটাকে আমরা বলবো এই যে সামেশন fi(xi), মানে সামেশন দিয়ে বোঝাচ্ছে fi(xi) এর যোগফল। তাহলে এই যে 62, 402, 360, 539, 246 এবং 261, এগুলো যদি আমরা যোগ করি, তাহলে এখানে আমাদের হচ্ছে কত 1870। তাহলে এই সবগুলো যোগ করলে আমরা পাচ্ছি 1870। এখন এখান থেকে আমাদের গড় নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা লিখব যে আমরা জানি গড় সমান আমরা বলতে পারি যে কি সামেশন fi(xi) ডিভাইডেড n। তারপর আমরা এখানে লিখব এখানে কিন্তু আমরা সবগুলো মান পেয়েছি। সামেশন fi(xi) কিন্তু আমরা এখানে পাইছি হচ্ছে 1870 এবং গণসংখ্যা n সমান আমরা পাইছি হলো 25। তাহলে দেখো fi(xi) এর জায়গাতে আমরা যদি লিখি 1870 ভাগ n এর জায়গাতে আমরা লিখলাম 25, তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 74.8। তাহলে এটাই হচ্ছে আমাদের সারণী থেকে গড়। এবার আমরা গ নম্বর অঙ্কের সমাধান করব। এখানে বলছে সরাসরি প্রাপ্ত গড়ের সাথে খ হতে প্রাপ্ত গড়ের পার্থক্য নির্ণয় করো। তাহলে দেখো আমরা ক নম্বরে কিন্তু সরাসরি গড় নির্ণয় করছিলাম এবং খ নম্বর হচ্ছে আমরা সারণী থেকে গড় নির্ণয় করছিলাম। তাহলে দেখো আমরা এখানে লিখবো যে গ নাম্বার ক হতে আমরা পাইছি সরাসরি গড় আমরা পেয়েছিলাম কত 75। এক নম্বরে আমরা ক নম্বরে পেয়েছিলাম 75 এবং খ হতে পাই
খ হতে পাই আমাদের সারণী থেকে গড়, সারণী হতে গড় আমরা পেয়েছি হলো 74.8। এখন আমাদের এই দুইটা গড়ের পার্থক্য নির্ণয় করতে হবে। তাহলে আমরা বললাম যে অতএব পার্থক্য। তাহলে পার্থক্য হচ্ছে আমাদের বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দেবো, তাহলে 75 থেকে আমরা 74.8কে বাদ দিলাম। তাহলে 75 থেকে যদি আমরা 74.8 বাদ দিই তাহলে আমরা পাচ্ছি 0.2 বা 0.2। এটাই হচ্ছে আমাদের পার্থক্য, এটাই আমাদের অ্যান্সার।